আপনারা বুঝতেই পারছেন যে আজকে কাকে নিয়ে কথা বলবো। বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ইনিংস যিনি খেলেছেন সেই লিটন দাসকে নিয়েই কথা বলতে চাই। প্রথমেই বলতে চাই, কয়েকদিন আগেও মানে টি-20 বিশ্বকাপের আগেও কথা হয়েছে যে লিটনকে বাদ দেওয়া হোক, অথবা অনেক ট্রল হয়েছে যে বাংলাদেশের একমাত্র মোনালিসা, অথবা বলা হয়েছে যে লিটনকে আবারও ডিসকাউন্ট শপে পাঠানো হোক। এটা নিয়ে কিন্তু নিউজও হয়েছে, এটা নিয়ে কিন্তু ট্রল হয়েছে এবং অনেক কোম্পানি কিন্তু ডিসকাউন্টও দিয়েছিল। কেন দেওয়া হয়েছিল সেটা হয়তো বা ভুলে যাননি আপনারা, কারণ সবশেষ 2 ইনিংস ওয়ানডেতে লিটনের কত আপনাদের মনে আছে? এক ধরনের প্রশ্নই করলাম আপনাদেরকে, আমার মনে হয় মনে নেই, কারণ বেশ কিছুদিন আগে খেলেছেন। তবে ওই সময়টাতে লিটনের জীবনে অনেক কিছু ঘটে গেছে। লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ 2 ওয়ানডেতে করেছেন 0 এবং 0, মানে ওয়ানডেতে তার 2টা 0 ছিল। এরপর লিটনকে পাঠানো হয়েছিল ম্যাচ থেকে বাদ দিয়ে বা সিরিজ থেকে বাদ দিয়ে পাঠানো হয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য। সেখানে লিটন দাস ব্যর্থ হয়েছিলেন এবং তখন খালিদ মোহাম্মদ সুজন আবাহনীর কোচ বলেছিলেন যে লিটনকে একটা বিশ্রাম দেওয়া দরকার, লিটনের মানসিক অবস্থা ভালো নেই বা এখন যেখানে খেলবেন খারাপ করবেন এবং তার একাদশে জায়গা নেই, কারণ আবাহনী বেস্ট টিম করেছিল, বাংলাদেশের সব ন্যাশনাল টিমের প্লেয়ারকে নিয়েছিল, সব তারকা ছিল, সেখানে লিটনের জায়গা নেই, মানে কি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন সেটা সবার হয়তো মনে থাকার কথা। এরপর যখন টি-20 সিরিজ শুরু হলো জিম্বাবুয়ের বিপক্ষে, তখনও কিন্তু লিটনকে নিয়ে কথা হয়েছে, কারণ খুব ভালো পারফর্ম করতে পারেননি। তখন সময় হাতে কম ছিল বলেই অনেকেই বলেননি যে লিটনকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিতে হবে। তো প্রশ্ন এসেছে, তার ব্যাকআপ নিয়ে প্রশ্ন এসেছে এবং তাকে যে প্রথম ম্যাচ খেলানো হবে না সে কথা উঠেছিল, কিন্তু লিটন প্রথম ম্যাচ খেলেছেন, 36 রান করেছেন। বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে লো স্কোরিং ম্যাচে 34 রান, সেখানে অনেক রান, এবং সবচেয়ে বড় বিষয় সেই ম্যাচ জিতে বাংলাদেশ তো সুপার 8 নিশ্চিত করেছিল। তারপরে কিন্তু যেখানে 4টা দলে ভাগ হয়ে গেল, সেখানে বাংলাদেশ দল হারলো আফগানিস্তানের বিপক্ষে এবং সেই ম্যাচেও কিন্তু 50 করেছেন। লো স্কোরিং ম্যাচ ছিল, বাংলাদেশ দলের সবাই ব্যর্থ হয়েছে, সেখানেও ভালো করেছেন। তার মানে ওয়ানডেতে খারাপ করেছেন, বাদ পড়েছেন, টি-20তে একটু হলে ঘুরে দাঁড়িয়েছেন, এমনটা নয় আহামরি পারফর্ম করেছেন, তবে বাংলাদেশের তুলনায় অনেক ভালো করেছেন। এরপর আসলো টেস্ট ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। প্রথম টেস্টেও একটা ইনিংস খেললেন, সেখানেও কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন, ওয়ানডে স্টাইলে ম্যাচটাকে পরিবর্তন করে দিয়েছেন। এরপর এই টেস্টটা, যে ইনিংসটির কথা এখন বলবো সেটা হচ্ছে আমার দেখা বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। এটা আমি যদি 1 নম্বরে রাখি তাও হয়তো ভুল হবে না, কারণ এমন প্রেসারে পড়ে 26 রানে 4 উইকেট, বাংলাদেশ দল 274 রান চেস করছে প্রথম ইনিংসে, সেখানে 26 রানে 6 উইকেট হারানোর পর বাংলাদেশের কেউই হয়তো আশা করেনি বাংলাদেশ দল এই ম্যাচে 100-র উপর রান করবে। সেখানে লিটন দাস কত কম্পোজড, কত পেশেন্স দেখিয়েছেন, কতটা যেগুলো খারাপ বল পেয়েছেন শর্ট করেছেন, পার্টনারশিপ করেছেন মিরাজকে নিয়ে, অসাধারণ দুর্দান্ত। সেই রানটাকে আরো বড় করেছেন যখন মিরাজ আউট হলেন 191 রানে দলের, তখনও কিন্তু এই ম্যাচটাতে পাকিস্তানি এগিয়ে, কারণ যদি 200-র মধ্যে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল বা 210 রানও করে, সেখানে 64 রানের মতো একটা লিড পাই। 64 রান লিড পাওয়া মানে অনেকটা এগিয়ে যাওয়া। 4th ডেতে বাংলাদেশ দলকে হয়তো 250 রান করতে হবে বা 300 রান করতে হবে, এখনো সম্ভাবনা আছে, তবে দিন শেষে বাংলাদেশ দলই এগিয়ে গেছে শুধুমাত্র লিটনের জন্য। সবচেয়ে বেশি প্রেশারে পড়েছে পাকিস্তান সেই লিটনের জন্য। 138 রান করেছেন, টেলেন্ডারদের নিয়ে আরো রান করেছেন প্রায় 74 রান করেছেন। সেই রানটা যদি না আসতো ব্যাট থেকে, তাহলে বাংলাদেশ দল ম্যাচ থেকে ছিটকে যেত বা ম্যাচে অনেকটা পিছিয়ে পড়তো। কি ইনিংস খেলেছেন আসলে! এই ইনিংসের পর লিটন দাসের যতই আয় খারাপ করেছে সেটা হয়তো বা আমরা ভুলে যাই বা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যদিও লিটন দাসের ক্যারিয়ারে বলছে 42 টেস্ট খেলেছেন, সেখানে হয়তো বা সেঞ্চুরি 4টা না হয়ে 10টা হতে পারতো, কারণ টপ অর্ডারে ব্যাট করেন, অনেক সময় করেছেন, এখন মিডল অর্ডারে আসেন বা লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন, শুরু দিয়ে সুযোগ পেয়েছেন বা যেখানেই পেয়েছেন হয়তো বা সেঞ্চুরিটা আরো 2-3টা বেশি হতে পারতো, সেই আক্ষেপ হয়তো আছে। তারপরে বলবো লিটন দাসের টেস্ট ইতিহাসের সেরা ইনিংসটা খেলেছেন, এরপর আরো পাবো কিনা সেটা এখন দেখার অপেক্ষা। কারণ আমি যদি বলি যে বাংলাদেশের সেরা ইনিংস এটা টেস্ট ইনিংস, তাহলে হয়তো ভুল হবে না। অনেকে সেঞ্চুরি করেছেন, মুশফিকের ডাবল সেঞ্চুরি 3টা, সেখানে সেঞ্চুরি রয়েছে মুমিনুলের, সেঞ্চুরি রয়েছে তামিমের, সেখানে সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের ফার্স্ট টেস্টে সেঞ্চুরি রয়েছে বুলবুল আহমেদের। সেই দিক থেকে বলবো প্রথম থেকে আজ পর্যন্ত যত সেঞ্চুরি হয়েছে, সিচুয়েশন, অ্যাওয়ে ম্যাচ, যেটাই বলা হোক না কেন,
তামিমের এই লিটনের এই সেঞ্চুরিটা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা আমার কাছে অন্তত। এখন দেখার হবে টেস্ট জিততে পারে কিনা, কেন নেওয়া হয় আমি ছোট করে ব্যাখ্যা করতে চাই যে লিটন দাস খারাপ করলো তারপরে কেন নেওয়া হয়, সৌম্য খারাপ করলো বারবার কেন নেওয়া হয়, এটা হচ্ছে পাইপলাইনের সমস্যা। তাদের বাদ দিয়ে যাদেরকে নেওয়া হয় তারাও কিন্তু ভালো করতে পারে না। হ্যাঁ, আসতে পারে যে ওই রকম সুযোগ দেওয়া হয় না, তাদেরকে ওই রকম সুযোগ দেওয়া হয় একটা কারণে, যে তারা দেখিয়েছেন এই যে লিটন দাস এই ইনিংসটা খেলেন, টি-20 ওয়ার্ল্ড কাপে 2টা ইনিংস খেলেছেন। আপনি যদি শেষ টি-20 ওয়ার্ল্ড কাপে যান সেখানে ইন্ডিয়ান এগেনস্টে ভালো ইনিংস খেলেছেন, যেটা কিন্তু বাংলাদেশের টেস্ট টি-20 ইতিহাসে ইনিংস। তো এইসব বিবেচনা করে তাদেরকে রাখা হয়। আমি বলবো তাদেরকে যে বারবার রাখতে হবে তেমনটা নয়, তবে বাংলাদেশের পাইপলাইনটাকে শক্তিশালী করতে হবে যেন আমরা রিপ্লেস করতে পারি, যেন এত কথা না বলে বা কথা না আসে প্লেয়ারদের, কারণ তারা তো ইচ্ছে করে সুযোগ নেয় না, তারা ইচ্ছে করলে তো আসতে পারে না দলে, যে আমি ইচ্ছে করেই আসলাম। তাদেরকে আমরা এত কথা বলি, তাদের তো খুব একটা দোষ থাকে না। হ্যাঁ, পারফর্ম করতে পারে না সেই দোষ থাকে, কিন্তু এমনটা দোষ থাকে না যে তারা ইচ্ছে করে খেলতে আসছে। এই জন্য পাইপলাইনটাকে আরো শক্তিশালী করতে হবে, যেন পাইপলাইনে প্লেয়ার থাকে বারো ব্যর্থ হওয়ার পরে তাদেরকে একটা রেস্ট দেওয়া যায় বা তাদেরকে বাদ দেওয়া যায়, তারা আবারও পারফর্ম করে আসতে পারে। সেই কাজটাই বিসিবি করুক, সে প্রত্যাশা করি। আমরা আশা করি বাংলাদেশ দল এই টেস্টটা জিতবে এবং সিরিজ জিতে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনটাকে আরো বেশি আনন্দ দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আরো বিশ্লেষণ ও তথ্য নিয়ে হাজির হয়ে যাব ভবিষ্যতে। ধন্যবাদ।